আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। সিরিয়ায় 2 যুগের স্বৈরাচারী শাসনের অবসান, দেশ জুড়ে উল্লাস, পলাতক প্রেসিডেন্ট আসাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা, নতুন যুগের সূচনা দাবি এইচটিএস-এর। মেটার পরিচালকের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ফেসবুকে বাংলাদেশ বিরোধী প্রচারণার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান। ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপিরও 3 অঙ্গ সংগঠনের পদযাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ তারেক রহমানের। যদি আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হয়, তাহলে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে। কাল বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক, পরিবর্তন মেনে দিল্লিকে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান উপদেষ্টার, ঢাকার অবস্থানে স্পষ্ট করার তাগিদ বিশ্লেষকদের। অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বৈধতা অর্জনের অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে মাত্র 5 টাকা অতিরিক্ত ভাড়া নিয়ে তুমুল সংঘর্ষ হবিগঞ্জের বাহুবলে, মৌচাক এলাকায় দোকানে আগুন, লুটপাট, পুলিশ সহ শতাধিক আহত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস সরকার। বিদ্রোহীদের আক্রমণের মুখে অবশেষে পালিয়ে গেলেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। রাজধানী দামেস্কে এখন বিদ্রোহী ও সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আসাদের 2 যুগের স্বৈরশাসনের অবসানে সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। সিরিয়ার বড় একটা অংশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে, তবে পালিয়ে কোথায় গেছেন আসাদ সেটা এখনো স্পষ্ট নয়। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের দামেস্ক দখলের ঠিক পরের দৃশ্য এটি। রাজধানীর দার আল শিফা হাসপাতালে টাঙিয়ে রাখা আসাদের ছবির প্রতি ক্ষোভ ঝাড়ছেন এক সাধারণ সিরীয় নাগরিক। রোববার ভোরে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস দামেস্কে প্রবেশের পর থেকেই আনন্দে ভাসছেন সিরীয়রা। সেনা বিদ্রোহীদের লড়াইয়ে বাস্তুচ্যুতরাও ঘরে ফিরছেন একে একে। 24 বছরের স্বৈর শাসনের পতনে বাঁধ ভাঙা আনন্দ তাদের মাঝে। অদ্ভুত এক প্রশান্তি পাচ্ছি, কখনো ভাবিনি ঘুম থেকে উঠে এমন সকালও দেখব। গণতন্ত্র ও স্বাধীনতার নামে অর্ধশত বছরের বেশি সময় ধরে নিরীহ মানুষ হত্যা করেছেন বাশার, আজ তার পতন হলো। এত বছরের বয়ে বেড়ানো বোঝা যেন নেমে গেল। আজ দামেস্ক সহ গোটা দেশ স্বৈরশাসন থেকে মুক্ত। সিরিয়াকে আরো শক্তিশালী বানাবো আমরা। আল্লাহ সিরিয়ার মঙ্গল করুক। বৃহস্পতি ও শুক্রবার কৌশলগত গুরুত্বপূর্ণ 2 শহর হামা ও হোমসের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম। রোববার ভোরে একদম বিনা বাধাতেই দখল করে রাজধানী দামেস্ক। তাদের অপ্রতিরোধ্য বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় সিরীয় সেনারা। বাশারের 2 যুগের রাজত্বের অবসানে সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে বলে দাবি হায়াত তাহরির আল শামের। স্বৈরাচার আসাদের পতন হয়েছে, সিরিয়া মুক্ত হয়েছে। বিনা অপরাধে যাদের বন্দী করে রেখেছিল তাদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। মুজাহিদ ভাই বোনদের অনুরোধ করব, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করুন। আল্লাহ সিরিয়ার সহায় হন। বাশার আল আসাদ পালালেও দেশ না ছাড়ার ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন জনগণের বাছাইকৃত প্রতিনিধিদের সাথে এক হয়ে কাজ করবেন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। বাশার আল আসাদের পতনকে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে দেশটি থেকে সরানো হবে না মার্কিন সেনা। সিরিয়ায় ক্ষমতার পট পরিবর্তনের পর এমন মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। এদিকে মস্কোর দাবি ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়েছেন আসাদ।
বাশার আল আসাদের পতনের পর পুরো বিশ্বেরই নজর ছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের প্রতিক্রিয়ার দিকে। রোববার হঠাৎই সিরিয়া ইস্যুতে বার্তা আসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর তরফ থেকে। আসাদের পালিয়ে যাওয়াকে সিরিয়ান জনগণের জন্য ঐতিহাসিক আখ্যা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। স্বৈরশাসকের পতন হয়েছে। আসাদের এই পতন মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক একটি ঘটনা, সিরিয়ানবাসীর জন্য বড় সুযোগ এটি। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে সিরিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখা হবে। দেশটিতে জঙ্গি গোষ্ঠী আইএসের পুনরুত্থান ঠেকাতে পূর্বাঞ্চলে মোতায়েন রাখা হবে সেনা সদস্য। পূর্ব সিরিয়ায় আমরা আমাদের উপস্থিতি বজায় রাখব, যাতে আইএসের পুনরুত্থান ঘটতে না পারে। এই সংঘাতের সাথে আমাদের কোনো স্বার্থ জড়িত নেই। সেনা ও সহযোদ্ধাদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এর আগে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দেশত্যাগ করেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিবৃতিতে এমনটি জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সতর্কতা জারি করা হয়েছে সিরিয়ায় অবস্থিত রুশ সামরিক ঘাঁটিগুলোতে। পলাতক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সংযুক্ত আরব আমিরাতে অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এই ইস্যুতে প্রশ্ন করা হলে বিপাকে পড়েন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক আনোয়ার গার্গেশ। শনিবার বিদ্রোহীদের দামেস্ক দখলের আগ মুহূর্তে সিরিয়ার ফ্লাইট রেকর্ড ট্র্যাক করে দেখা যায় দেশটি থেকে আমিরাতের পথে যাত্রা করেছে বেশ কয়েকটি বেসরকারি ফ্লাইট। ধারণা করা হচ্ছে এর মধ্যে বাশার আল আসাদের বিমান থাকতে পারে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ফাইনালের খবর। ভারতকে 59 রানে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা ধরে রাখল বাংলাদেশ। টাইগারদের দেয়া 199 রানের জবাবে ভারতের ইনিংস থামে 139 রানে। ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন ইকবাল হোসেন ইমন। উইন্ডিজ বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর। প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 178 রান। সেন্ট কিটসে ওপেন করতে নামেন সৌম্য সরকার ও তানজিদ তামিম। গ্লোবাল টি-20তে দারুণ পারফর্ম করে একাদশে সুযোগ পাওয়া সৌম্য ফেরেন মাত্র 19 রান করে। মাত্র 2 রান করে আউট হন লিটন দাস। বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে আহ্বান জানানো হয়। ডক্টর ইউনূস বলেন, ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং বাংলাদেশের ভুক্তভোগী জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। মেটা পরিচালক সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক। প্রধান উপদেষ্টা মেটাকে তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরও সহজ করার আহ্বান জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনার হেট স্পিচ তদারকির জন্য মেটা পর্যবেক্ষণ করবে। এছাড়াও আওয়ামী লীগের যেসব পেজ থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছে মেটা তা দেখে পদক্ষেপ নেবে। মেটার এখানে থার্ড পার্টি আছে যারা মেটার হয়ে ইনভেস্টিগেট করে, ঠিক আছে, তারা দেখছে যে কোথা থেকে সোর্স অফ মিস ইনফরমেশন কোথা থেকে হয়। আগের গভর্নমেন্ট যেটা করতো সেটা হচ্ছে যে তারা যারা ভালো ইউটিউবার, যারা ভালো ফেসবুকে কমেন্ট করছে কিন্তু তাদের ওয়াইড ফলোইং আছে, তার এগেইনস্টেও তারা অ্যাকশনে যেত। মেটার কাছে এক ধরনের ট্রাস্টেড বিষয়টা এখানে। বিগত সরকারের কর্মকাণ্ড মেটাকে বর্তমান সরকারের প্রতি সন্দিহান করে তুলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, বিগত সরকারের আচরণের কারণে এখনও বিশ্বাসের ঘাটতি আছে মেটায়। এ সময় শফিকুল আলম আরও জানান, সয়াবিন তেলের সরবরাহ ঠিক রাখতে কাজ করছে সরকার। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং। প্রধান উপদেষ্টা এটা করবে যে ইলেকশনটা কবে হবে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারতের অপতথ্য ছড়ানো নিয়ে মেটা কর্তৃপক্ষের সাথে প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে। মেটা জানিয়েছে, শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য পর্যবেক্ষণে রাখা হবে। মেটা তো দেখছে যে বাংলাদেশকে ঘিরে কি ধরনের ম্যাসিভ ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে। বাংলাদেশে যারা মেটার হয়ে ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন যারা ডিটেক্ট করেন তারা অবশ্যই মেটারকে অ্যালার্ট করবে যে এগুলো হচ্ছে। তারা অবশ্যই মেটা এটা দেখবেন। মেটার এখানে ভালো বিজনেস আছে, তবে অবশ্যই মেটা উইল টেক কেয়ার যে কারা এখানে ডিসইনফরমেশন ছড়াচ্ছে। বিগত সরকার মেটা ব্যবহারকারীদের উপর খড়গহস্ত হওয়ায় বিশ্বাসের জায়গায় কিছুটা ঘাটতি সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। আগের গভর্নমেন্ট যেটা করতো সেটা হচ্ছে যে তারা যারা ভালো ইউটিউবার, যারা ভালো ফেসবুকে কমেন্ট করছে কিন্তু তাদের ওয়াইড ফলোইং আছে, তার এগেইনস্টেও তারা অ্যাকশনে যেত বা তার পেজটা রিমুভ করার চেষ্টা করতো।
ফলে মেটার কাছে এক ধরনের, যেটা আমরা খবর পেয়েছি, মেটার কাছে এক ধরনের ট্রাস্টের বিষয়টা এখানে আছে। ব্রিফিংয়ে দ্রব্যমূল্য নিয়েও কথা বলেন প্রেস সচিব, জানান আসন্ন রোজায় সয়াবিন তেলের সরবরাহ ঠিক রাখতে সরকার কাজ করছে। বাংলাদেশি মানুষ যারা তারা সয়াবিন তেল এবং পাম অয়েল যাতে সাশ্রয়ী মূল্যে পান। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ভারতীয় হাইকমিশন অভিমুখে যৌথ প্রতিবাদী পদযাত্রা করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। পুলিশি বাধার পর প্রতিনিধি দল স্মারকলিপি দেয় হাইকমিশনে, যেখানে বলা হয় ভারতের নিরাপদ আশ্রয়ে থেকে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত করছে শেখ হাসিনা। সেই সাথে পতিত সরকারের পুনর্বাসনে চক্রান্ত করছে ভারতের অতি উগ্রবাদী গোষ্ঠী ও কিছু মিডিয়া। সমতা বজায় রেখে শ্রদ্ধাশীল সম্পর্ক বজায় রক্ষায় ভারত সরকারের ভূমিকার প্রত্যাশা করা হয় এই পদযাত্রা থেকে। বিএনপির ৩ গুরুত্বপূর্ণ তরুণ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এই যৌথ পদযাত্রা শুরু হয় বেলা ১১টার পর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, রামপুরা হয়ে এগুতে থাকে প্রতিবাদের এই মিছিল। ভারতীয় আগ্রাসনের অভিযোগে এই পদযাত্রায় যোগ দেয়া বিপুল সংখ্যক নেতাকর্মীর গন্তব্য ছিল নতুন বাজার এলাকায় ভারতীয় দূতাবাস। প্রতিনিধি আসলে তারা সে প্রতিনিধিকে রামপুরা ব্রিজের কাছে এসে পুলিশের বাধার মুখে পড়ে পদযাত্রা। এরপর শান্তিপূর্ণ কর্মসূচি থেকে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের ৬ নেতা রওনা হন স্মারকলিপি নিয়ে ভারতীয় হাইকমিশনে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে, এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়। এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে। বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল। বাংলাদেশি যে আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা কক্ষ থেকে বের করে দিয়েছিল। যেটি ভিয়েনা কনভেনশন 1961-এর সুস্পষ্ট লঙ্ঘন 26 দ্বারাই, সেটি আমরা এখানে আমাদের স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি। এর আগে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন নেতৃবৃন্দ। অভিযোগ করেন শেখ হাসিনাকে খুশি করতে বাংলাদেশ ঘিরে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে ভারত। ছাত্রদলের যদি সশস্ত্র ভূমিকা অবতীর্ণ হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম প্রশ্নে এই ছাত্রদলের লক্ষ লক্ষ নেতা কর্মী সর্বাত্মকভাবে প্রস্তুত হয়েছে। অশান্ত করার জন্য বিভিন্ন তাদের যে মিশন, সেই মিশন বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা ভারতের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা বন্ধু রাষ্ট্র চাই। প্রভুত্ব সুলভ মনোভাব পোষণ করলে আমরা বরদাস্ত করব না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছিল। জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসক শ্রেণী যা করছেন সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ার করেন সম্প্রীতির বাংলাদেশে যে কোনো উস্কানিতে অস্থিরতা সৃষ্টি প্রতিরোধ করা হবে। বিগত ৩ জাতীয় সংসদ নির্বাচনে পতিত সরকারকে সহযোগিতার সমর্থনের অভিযোগ বেশ পুরনো। সাম্প্রতিক সময়েও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে, সেই অভিযোগ উঠছে ভীষণভাবে। বিএনপির ৩ অঙ্গ সংগঠনের এই প্রতিবাদী পদযাত্রা থেকে দলটি বলছে বিএনপি বরাবরই ভারতের সঙ্গে কিংবা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু কোনো ধরনের আগ্রাসী মনোভাব মেনে নেবে না বাংলাদেশ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার গঠন করবে বিএনপি বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভাগীয় কর্মশালায় তিনি বলেন, বিএনপির প্রতি মানুষের যে আস্থা তা ধরে রাখতে হবে। সরকার গঠনের সুযোগ পেলে জুলাই আগস্ট সহ গত 15 বছরে শহীদদের স্মরণে স্থাপনা নির্মাণ ও সহায়তার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিএনপির বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয় ঢাকা, বরিশাল ও রংপুরে। এতে যোগ দেন জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা। কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা সব জায়গায় বিভেদের মাধ্যমে ভারসাম্য নষ্ট করে গেছেন। সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স, দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছিল। বিএনপি একা পারবে না।
আমাদেরকে পারতে হলে সবাইকে সাথে নিয়ে করতে হবে। সেজন্যই কিন্তু আমরা জাতীয় সরকারের কথা বলেছি। আমরা আন্দোলনরত যেই দলগুলো ছিলাম একসাথে আমরা আন্দোলন করেছি। আমরা চাই সকল দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারবেন এবং সকলে মিলে কাজ করতে পারবেন। সরকার গঠনের সুযোগ পেলে জুলাই আগস্ট সহ গত 15 বছরে শহীদদের স্মরণে নির্মাণ করা হবে স্থাপনা। একই সাথে শহীদ পরিবার যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে পাবে সহায়তা। আমরা দেশের উন্নয়নে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা তৈরি করব রাষ্ট্রের পক্ষ থেকে। আমাদের ইচ্ছা আছে এই স্থাপনাগুলো সেই এলাকার কোন নেতাকর্মী মানুষ শহীদ হয়ে থাকলে আমরা তার নামে এই স্থাপনাটা দিব। জনগণের প্রত্যাশিত নয় এমন কাজ থেকে কর্মীদের বিরত থাকার নির্দেশ দেন তারেক রহমান। সত্যিই যদি আপনার দেশের মানুষের প্রতি কোনো কর্তব্যবোধ থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি, আমি, আমাদের অধীনস্থ যত নেতাকর্মী আছে, আসুন আমরা সকলে মিলে জনগণের প্রত্যাশা নয় এমন কাজগুলো করা থেকে আমরা বিরত থাকি, বিরত রাখার চেষ্টা করি আমাদের মধ্যে যারা বিভ্রান্ত হচ্ছেন। নির্বাচনের আগে দল মত নির্বিশেষে সবাইকে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ করতে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চেষ্টা করব সকলকে ঐক্যবদ্ধ করার জন্য। আমিন বাবু, যমুনা নিউজ। 5 আগস্টের পর ঢাকা দিল্লি সম্পর্কে যে গুণগত পরিবর্তন তা মেনে নিয়েই সম্পর্ক এগিয়ে নিতে ভারতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে উপদেষ্টা বলেন, চলমান সংকটে দুদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিপাক্ষিক এই সংকট নিরসনেও সার্কের কার্যক্রম জোরদার করার তাগিদ ছিল পররাষ্ট্র উপদেষ্টা। সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এই সেমিনারে মূলত আঞ্চলিক এই সংস্থার স্থবিরতা ও আগামীর চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বক্তারা। একত্রে যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা না করি। এ সময় বিএনপি নেতারা ব্যবসা বাণিজ্যের স্বার্থেই সার্ককে গতিশীল করার উপর জোর দেন। এছাড়াও পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতেও সবাইকে আহ্বান জানান আব্দুল আউয়াল মিন্টু। ব্যবসা বাণিজ্য এবং নিজেদের সমৃদ্ধির জন্য আমার দৃঢ় বিশ্বাস দেয় আমাদের এই সার্ককে কার্যকর রাখতে হবে, কার্যকর করতে হবে। আমরা যদি গরিব রাষ্ট্র থেকে, উন্নয়নশীল থেকে যদি আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে আঞ্চলিক সহযোগিতা, আঞ্চলিক বাণিজ্য অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানো আমাদের জন্য একটা জরুরি বিষয়। পররাষ্ট্র উপদেষ্টাও জোর দেন সার্কের কার্যক্রম পুনরায় শুরু করার উপর। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত চলমান সংকটে কোনো দেশই যে লাভবান হচ্ছে না তাও স্মরণ করিয়ে দেন তৌহিদ হোসেন। গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে। এটা আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে, তা মেনে না নিতে পারলে জটিলতা কাটবে না। প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সার্ককে শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চান বলেও জানান তৌহিদ হোসেন। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই সার্ককে রিজুমিনেট আবার করা যায় কিনা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সম্পর্কের নানামুখী টানাপোড়েনের মধ্যে আগামীকাল সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিশ্লেষকরা বলছেন, এই সুযোগে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করতে হবে ভারতের কাছে। ঢাকা দিল্লি সম্পর্ক এখন থেকে সমতা, ন্যায্য মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই হতে হবে। বাংলাদেশের এই অবস্থান আগামীকালের বৈঠকে স্পষ্ট করবে সরকার। কেবল সরকার বা বিশেষ কোনো দল নয়, প্রতিবেশী দুই দেশের মানুষের সম্পর্কও টেকসই করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু রিপোর্ট। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ নিয়ে ভারতীয় কিছু গণমাধ্যমের অপপ্রচার চলছে বেশ কিছুদিন ধরেই। ঢাকা দিল্লি এমন টানাপোড়েনে ঘি ঢালে আগরতলায় বাংলাদেশ মিশনে দিনে দুপুরে হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনা। তারপর ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব সহ নানা ঘটনায় ফের আলোচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক।
এরই মধ্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি, দিল্লিতেও ঘোষণা হয়েছে বাংলাদেশ মিশন ঘেরাও কর্মসূচি। এসবের মধ্যেই শুক্রবার আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পঞ্চগড় সীমান্তে জীবন গেছে আরও এক বাংলাদেশির। এসব অস্থিরতার মধ্যে সোমবার ঢাকায় হচ্ছে বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সাথে বৈঠকে নেতৃত্ব দিবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পরে দেখা করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও। এসব বৈঠকে বাংলাদেশের মানুষের অবস্থান ভারতের কাছে স্পষ্ট করার তাগিদ বিশ্লেষকদের। ভারতে যখন কোনো রাজনৈতিক পরিবর্তনগুলো হয় সেগুলোকে কিন্তু আমরা মেনে নিই। সে এখানে যখন বাংলাদেশে হয় সেটা ভারত সরকারেরও মেনে নেওয়া উচিত এবং বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেগুলোকে শ্রদ্ধা করা দরকার। সেটা একটা বড় বার্তা ভারতের কাছে যাওয়া উচিত এবং বাংলাদেশের সাথে ভারতের একটা বহুমাত্রিক সম্পর্ক এবং সেটাকে একটা জায়গায় কুক্ষিগত করে রাখলে এটা ভারতের জন্য যেমন ফলপ্রসূ না, বাংলাদেশের জন্য তেমন না। তাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আমাদের সাথে সম্পর্ক ভালো হতে হলে আমাদের সকল ব্যাপারেই উই হ্যাভ টু বি ইন এ লেভেল প্লেইং গ্রাউন্ড। আমাদের মধ্যে একটা মিউচুয়াল ইন্টারেস্ট থাকতে হবে। তাদের যে ধারণা গত 15 বছর হয়েছে বাংলাদেশের কাছে যেটাই পাবে সেটাই চাইবে, সেটাই পাবে, সেটা হবে না। এই সম্পর্কটা হবে গিভ অ্যান্ড টেক। দুই দেশ যাতে বেনিফিটেড হয় সেই সম্পর্কের দিকে আমরা এগিয়ে যাব। 5 আগস্টের পট পরিবর্তনের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে প্রথম ঢাকা সফর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ হবে ভারতের এই শীর্ষ কূটনীতিকের। সেখানে প্রতিবেশী দেশকে কি বার্তা দেবেন সরকার প্রধান? আমরা একটা সভারেন কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট নেশন, তারাও একটা ইন্ডিপেন্ডেন্ট। আমাদের একটা হিস্টোরিক্যাল টাই আছে, লিঙ্গুইস্টিক টাই আছে, পিপল টু পিপল কানেকশন আছে। তো আমরা এই পুরো সবগুলোকে বিবেচনা করে আমরা একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক যাই, যেটা অবশ্য ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। বাংলাদেশের প্রত্যাশা এই সফরের মধ্য দিয়ে চলমান টানাপোড়েন সমাধানের পথ খুলবে, সহজ হতে পারে আগামীর পথ চলাও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। অবৈধভাবে বাংলাদেশে অবস্থান ও কর্মরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের অনুরোধ জানিয়ে জারি করা হয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি। সেই সাথে অবৈধভাবে অবস্থানের জন্য প্রতিদিনের জরিমানার হার 3 থেকে 10 গুণ বাড়িয়ে পরিপত্রও জারি করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কোনো বিদেশিকে বাংলাদেশে অবৈধভাবে থাকতে দেওয়া হবে না। বড়দিন ও 31st নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি বলেন, সীমান্তে সতর্ক অবস্থায় আছে বিজিবি, কোনোভাবেই অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। বাংলাদেশে প্রায় 10 লাখ বিদেশি কর্মরত বা অবস্থান করছেন বলে ধারণা করা হয়। এর মধ্যে ভারত, চীন, মিয়ানমার ও আফ্রিকার নাগরিকদের সংখ্যাই বেশি। এ সংক্রান্ত সঠিক কোনো তথ্য নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অবৈধ অভিবাসনের অভিযোগে 304 জন ভারতীয় নাগরিক বন্দী আছে বাংলাদেশের কারাগারে। এ অবস্থায় বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুরোধ জানানো হয়েছে বৈধতা অর্জনের, এজন্য দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র, অন্যথায় মুখোমুখি হতে হবে আইনি ব্যবস্থার, গুনতে হবে জরিমানাও। অবৈধ অবস্থানের প্রথম 15 দিনে 1000 টাকা হারে জরিমানা দিতে হবে প্রতিদিন। এরপর থেকে দিতে হবে 2000 টাকা হারে, আর 90 দিনের বেশি হলে প্রতিদিনের জন্য গুনতে হবে 3000 টাকা জরিমানা। এরপর মামলারও মুখোমুখি হবে অবৈধ অবস্থানকারীরা। তবে 3 মাস ছাড় পাবেন বিদেশি শিক্ষার্থীরা, বেশি হলে জরিমানা দিতে হবে 3000 টাকা। অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক বা বাংলাদেশি নাগরিকদের বিদেশি স্বামী স্ত্রীর অবৈধ অবস্থানের ক্ষেত্রে জরিমানা দিতে হবে না। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। আমরা প্রথমে আগে লিস্টটা পাই, পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করব এটা আপনাদের জানাবো। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোনো দেশকে টার্গেট করে বিদেশিদের অবৈধ অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এ সময় সীমান্তে হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন তিনি। জানান, সতর্ক অবস্থানে আছে বিজিবি। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওই ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এবং অন্যান্য ইসেও তারা কী করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে।
বড়দিন ও 31st নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান 31st নাইটে সব মদের বার বন্ধ থাকবে। 31st নাইট আমরা বলি ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয় এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি ঠানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। আমাদের যে নর্মাল বারগুলি আছে এইগুলি আমরা বন্ধ রাখবো। উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন 31st নাইটের শৃঙ্খলার স্বার্থে সব ধরনের আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধ থাকবে। রাজধানীতে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু এই আতশবাজি ফানুস এইগুলি কিন্তু কোনোটাই অ্যালাউড না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে বড় ধরনের কোনো সংকট নেই, কিন্তু ভারতের বিএসএফ কোনো উত্তেজনা তৈরি করলে তা প্রতিহত করতে প্রস্তুত বিজিবি। এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে পিলখানায় বিজিবির পক্ষ থেকে জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে 7 জনকে আর্থিক সহযোগিতা ও রিকশা প্রদান করা হয় অনুষ্ঠানে। বিজিবির পক্ষ থেকে আরও 1000 মানুষকে স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মহাপরিচালক। বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সদা প্রস্তুত এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, বিশিষ্ট চিন্তক ফরাদ মজহার। উঠে আসে বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রোপাগান্ডা ও নানাবিধ উত্তেজনা তৈরির অপচেষ্টার বিষয়টি। ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যেই ধরনের প্রোপাগান্ডা এখন বর্তমানে স্প্রেড করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেকটিভ কাউন্টার প্রোপাগান্ডা সেল আমাদেরকে চালাতে হবে। আজকে ভারতে এই নির্লজ্জ এই যে তার আস্ফালন, এই আস্ফালনের উপযুক্ত উত্তর দেওয়ার জন্য অবিলম্বে আমাদেরকে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দরকার। হাসিনা যদি এমনকি দৃশ্যতা চিন্তা করে তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভুল তথ্যে ভারতের মানুষ কোনো কর্মসূচি পালন করলে দেশের জনগণই এর জবাব দেবে। আর সীমান্তে বিএসএফ উত্তেজনা ছড়ালে তার জন্য প্রস্তুত আছে বিজিবি। ভারতের জনগণ যেমন ধরেন করছে কি বলে প্রসেশন করছে, ওই ক্ষেত্রে তো আর বিজিবি প্রসেশন করবে না, ওই ক্ষেত্রে প্রসেশন করবে না আপনারা, বাংলাদেশ জনগণ করবে। আর যদি বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু হয় ওটার প্রতিকার করবে হলো বিজিবি। আপনার কি মানে তেমনই নির্দেশনা আছে? ওই রকমই নির্দেশনা আছে, ওই রকমই নির্দেশনা আছে, ওই রকমই নির্দেশনা আছে, প্রস্তুতিও আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে। সীমান্তে বাংলাদেশের মানুষের দুশ্চিন্তার কিছু নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টে পুলিশের ভূমিকা সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে তিনি বলেন, জুলাই আন্দোলনে এত লোকের মৃত্যু হওয়ার কথা নয়, এতে ভারী অস্ত্র ব্যবহার করা ঠিক হয়নি। মামলা এবং গ্রেপ্তার বাণিজ্যে কিছু পুলিশ সদস্য জড়িত বলে স্বীকার করেন তিনি। ডিএমপি কমিশনার আরও বলেন, গণ মামলায় গণ আসামি থাকবে না। যেসব বাদী মামলা বাণিজ্য করেছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। জুলাই আগস্টের ঘটনায় যেসব সাংবাদিকদের মামলায় আসামি করা হয়েছে তদন্তে তারাও বাদ পড়বেন বলে জানান ডিএমপি কমিশনার। দেশবিরোধী চক্রান্ত ও আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। রাত 8টার দিকে মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে মিছিল বের হয়। বক্তারা বলেন, ভারত নানা মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সে দেশের গণমাধ্যমে প্রতিনিয়ত মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডে ভারত প্রমাণ করেছে তারা কখনোই বাংলাদেশের বন্ধু নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বলেন, দেশের সার্বভৌমত্ব নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবসময় প্রস্তুত রয়েছে ছাত্র জনতা। মিরপুর 10 নম্বর থেকে শুরু হওয়া মিছিল মিরপুর 6 ও মিরপুর 2 নম্বর ঘুরে আবারও 10 নম্বর গোল চত্বরে এসে শেষ হয়। ভারতকে এটাই বলতে চাচ্ছি যে বন্ধুত্ব সম্পর্ক যদি রাখেন আর যদি বলেন যে না আপনারা অন্য কিছু চান, আমরা অন্য কিছুর জন্য প্রস্তুত আছি। শুভেন্দুকে হুঁশিয়ার করে দিতে চাই, বেশি বাড়াবাড়ি করব না, বেশি বাড়াবাড়ি করলে পরিণাম ভয়াবহ হবে। ভারতীয় যেসব মিডিয়া, যেসব রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অপপ্রচার করছে, সেসব অপপ্রচারের বিরুদ্ধে আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। হবিগঞ্জে ব্যাটারি চালিত অটো রিকশার অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়ালো হবিগঞ্জের বাহুবলবাসী।
4 গ্রামের মানুষের মধ্যে প্রায় 3 ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। এ সময় বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ ওঠে। পুলিশ সহ আহত হয়েছেন শতাধিক। হবিগঞ্জ বাহুবলের মৌচাক এলাকা। স্থানীয়দের সকালটাই শুরু হয় সংঘর্ষের মধ্য দিয়ে। 2 গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আর হামলায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। দেশীয় অস্ত্রের পাশাপাশি চলতে থাকে ইটপাটকেল নিক্ষেপ, যে যার মতো একে অপরকে ঘায়েল করার চেষ্টা। অথচ তুমুল এই সংঘর্ষের সূত্রপাত মাত্র 5 টাকা নিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায় অতিরিক্ত 5 টাকা ভাড়া নিয়ে সাতপাড়িয়া গ্রামের এক যাত্রীর সাথে কথা কাটাকাটি হয় কবিরপুরের এক অটোরিকশা চালকের। এরপর শুরু হয় হাতাহাতি, মারামারি। খবরটি ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়ায় 2 গ্রামবাসী। পরে কবিরপুরের পাশে অবস্থান নেয় ভেড়াখাল গ্রাম, আর সাতপাড়িয়ার সমর্থনে সংঘর্ষে নামে বহরুয়া গ্রামের বাসিন্দারা। সাতপাড়িয়া এবং কবিরপুর গ্রামের একটা ভাড়া সংক্রান্ত টমটম বা অটোরিকশার ভাড়া সংক্রান্ত কথা কাটাকাটি নিয়ে এই বিষয় নিয়ে একটা হয়েছে। টমটম নিয়ে গেছি সাতপাড়িয়ার ভিতরে যাওয়ার পরে ভাড়া নিয়ে কথা কাটাকাটি লেগিয়া এখানে তারা 2 অপক্ষই মতো হয়েছে, মারামারি করছে। 3টা গাড়ির মাঝে টেনে দেখে যায় 8 লক্ষ টাকা। আমার মাইরে ধরে প্রায় 3 ঘন্টার মতো চলে সংঘর্ষ। এর মধ্যে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। হামলা ভাঙচুরের পাশাপাশি অভিযোগ ওঠে লুটপাটের। সংঘর্ষে পুলিশসহ আহতদের সদর ও বাহুবল হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা সদস্যরা। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তার দক্ষিণ পার আর রাস্তার উত্তর পার, এদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ছোটোখাটো মানুষজন জড়ো হয়, তারপরে রাস্তাটা বন্ধ ছিল। আমরা সেনাবাহিনীর সহায়তায়, পুলিশ সার্বক্ষণিক ছিল। সংঘর্ষ চলাকালীন বন্ধ থাকে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।